আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো রকম মিল থাকলে তা অত্যন্ত কাকতালীয় ব্যাপার। গ্রীষ্মকাল পড়েছে। সকাল থেকেই আবহাওয়া খুবই গরম। একা একা আর বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, তাই বাড়ি থেকে একটু বাইরের দিকে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখলাম চারিদিকে আবহাওয়া খুব সুন্দর, ফুরফুর করে বাতাস দিচ্ছে। পাশাপাশি মাঠে সবুজ ওই ফসল দেখতে খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ একটি গাছের তলায় দাঁড়িয়ে পড়লাম। দেখলাম দূরে কিছু লোক কিসব যেন বিড়বিড় করছে, নিজেদের মধ্যে কি একটা নিয়ে যেন কথাবার্তা বলছে। ওটা যে ভূত কি করে বুঝলি? তুই জানিস না, আমি যাব। কে জানে কেন কি হয়। অনেকে তো নাকি শুনেছি কাটাও পড়ে। আরে প্রথম দিকে লোকে ভাবতো আত্মহত্যা, কিন্তু আমি যাব। আজকের দিনটা পূর্ণিমার। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের কথাগুলোই শুনছিলাম। তারপর বুঝতে পারলাম ওনারা কথা বলছে ত্রিলমপুরের ঝিল নিয়ে, যেখানে প্রতি বছরই ঠিক এই গরমের সময় পূর্ণিমার দিনে ওই ত্রিলমপুরের ঝিলের কাছে থাকা স্টেশনে কেউ না কেউ আত্মহত্যা করে বা কেউ ছুটে এসে চলন্ত ট্রেনের তলায় চাপা পড়ে মারা যায়। তারপর বাড়ি ফিরে এসে বসে বসে ভাবছিলাম কিছুদিনের জন্য কোথাও ঘুরতে যাওয়া যাক। কিছুক্ষণ এইসব নিয়ে ভাবাভাবি করছিলাম। তারপর ঠিক করলাম তাহলে ওই প্রেতমহল রাজবাড়ির দিকেই ঘুরতে যাওয়া যায়। আর ট্রেনে করে যখন যাব তখন ওই ত্রিলমপুরের ঝিলও দেখা হয়ে যাবে। প্রেতমহল বাড়ি যাওয়ার জন্য ওই ঝিলের উপর দিয়েই তো যেতে হয়। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে পড়লাম প্রেতমহল বাড়িতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোতে যাব, গেটের বাইরে বেরিয়ে আসতেই হঠাৎ একটা কালো বিড়াল রাস্তা কেটে অপর প্রান্তে চলে গেল। দৃশ্যটি দেখে কিছুক্ষণ ভাবলাম আজ বেরোনো কি ঠিক হবে? তখন বিকেল 3টে। আর কোনো কিছু না ভেবে মন স্থির করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। 1 ঘন্টা পর স্টেশনে এসে পৌঁছালাম। টিকিট কেটে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। ট্রেন ছিল 4:30 সেখানেই অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে 4:30 পেরিয়ে গেল, কিন্তু কোনো রকম কোনো ট্রেন আসলো না। লেট হওয়ার কারণে ট্রেন এসে পৌঁছালো 5টার সময়। 5:30 নাগাদ ট্রেনটি ছাড়লো। আমার গন্তব্যে গিয়ে পৌঁছাবে সকাল 7টার সময়, মানে জগৎপুর স্টেশনে। আমি বাড়ি থেকে ভেবেই বেরিয়েছিলাম এটা আমার সারা রাত্রের জার্নি হবে। তার মাঝে আমি ওই ঝিলের দেখাও পেয়ে যাব। মনে অনেক কিছু দ্বিধা ছিল, যে অনেকের মুখে শুনেছি ট্রেন ওখানে গিয়ে দাঁড়ায়, পূর্ণিমার দিনে একজনের মৃত্যু হয়। আজকের দিনটা তো সেই পূর্ণিমার। এটা কি আদৌ সত্য ঘটনা নাকি অন্য কিছু রহস্য আছে? এটা জানার প্রবল ইচ্ছা ছিল আমার। ট্রেনে উঠে বসতেই ট্রেন চলতে শুরু করলো। জানলার ধারেই বসেছিলাম। বাইরের দিকে তাকিয়ে দেখলাম সন্ধে হয়েছে। চারিদিকে মাঠ ঘাট পেছনে ফেলে দিয়ে ট্রেন ছুটে চলেছে। আর এই রাতের ট্রেনগুলোতে খুব একটা লোকও হয় না। গোটা কামরাতে হাতে গোনা 5 জনের বেশি হবে না। আর স্টেশনে যখন দাঁড়িয়েছিলাম তখনও স্টেশনের মধ্যে খুব একটা লোক ছিল না। জানলার দিকে তাকিয়ে এইসব কথাই ভাবছিলাম, আর মনের মধ্যে
অনেক সন্দেহ দানা বাঁধছিল কি হতে চলেছে এই জার্নিতে। এসব ভাবতে ভাবতে ফোনে সময় দেখলাম সন্ধ্যা তখন 6টা। ট্রেন নিজস্ব গতিতে ছুটে চলেছে। কখন যেন আমার চোখটা লেগে গেল। হঠাৎ ট্রেনের প্রবল ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখলাম ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। হাতঘড়িতে সময় বলছে রাত 12টা। জানলার বাইরে তাকিয়ে দেখলাম চারিদিকটা অন্ধকার আর ঝিঝি পোকারা ডেকেই চলেছে। চারিদিকে শুধু ফাঁকা মাঠ। ভাবলাম এটা তো কোনো স্টেশন না, ট্রেনটা এখানে দাঁড়িয়ে পড়লো কেন? দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল। ট্রেনের সিটের মধ্যে বসে আছি, একটু বিরক্ত হলাম। আর ধৈর্য রাখতে পারছি না। ট্রেনটা ছাড়ার কোনো নামই করছে না। না, আর অপেক্ষা না করে ট্রেন থেকে নামলাম। দূরে তাকিয়ে দেখলাম সিগন্যাল গ্রিন হয়ে গেছে, কিন্তু ট্রেন ছাড়ছে না। মনে একটু খটকা লাগলো। এগিয়ে গেলাম ট্রেনের সামনের দিকে কিছুটা। গিয়ে দেখলাম সামনে একটা বড় খুঁটি, আর তাতে লেখা 404 মৃত্যুপ্রবণ এলাকা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই খুঁটিটার দিকে তাকিয়েছিলাম। ঠিক সেই সময় দেখলাম ট্রেনের ওপার থেকে একটা সুর ভেসে আসছে। চারিদিকে কালো অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ছে না। মনোমুগ্ধকর ওই সুরের মধ্যে একটা টান আছে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম না, ট্রেন থেকে আমি একাই নেমেছি, আর কাউকে তেমন চোখেও পড়ল না। কিছুটা ভয় লাগছিল। ট্রেনটাকে পার করে সামনের দিকে এগিয়ে চললাম, ওই মনোহরণকারী সুরকে লক্ষ্য করে। কিছুটা এগিয়ে গিয়ে আরেকটা শব্দ কানে এলো। জলের শব্দ, যেন কাছাকাছি কোনো নদী বা ঝিল আছে। আমি ক্রমাগত এগিয়ে চললাম। সেই সুর এতটাই মনোমুগ্ধকর যে তার টানে আমি যেন আমার বোধশক্তি হারিয়েছি। যেন মনে হচ্ছে আমার নিজের মধ্যে কোনো শক্তি আর কাজ করছে না। না চাইতেও আমি যেন ওই সুরের টানে চলেই যাচ্ছি। হঠাৎ পেছন থেকে আমার কাঁধে কে যেন হাত রাখল। ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকালাম। দেখলাম একটা ছেলে, বয়স খুব বেশি না, ওই বছর 24-এর হবে। আমি বললাম, কে 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 তুমি কে? তো তোমার নাম কি? ছেলেটা কোনো কিছু না বলে এদিক ওদিক একবার তাকালো। তারপরে আমার দিকে তাকিয়ে আগা পাঁচতলা একবার দেখে নিল। তারপরে বলল, কে তুমি? এই পূর্ণিমার রাতে এই নির্জন জায়গায় ট্রেন থেকে নামলেই বা কেন? আর ওদিকে কোথায় যাচ্ছ? না মানে এই জায়গার কথা আগেও শুনেছি,
আর এখানে মৃত্যু হয় সেটাও আগে শুনেছি। এখানে আসার পর দেখলাম ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তাই আর কি একটু নেমেছিলাম ট্রেন থেকে। হঠাৎ একটা সুমধুর সুর শুনতে পেলাম, যেটা ভেসে আসছিল ওই দিক থেকে। ওই সুরের টানে আত্মজ্ঞান হারিয়ে আমার নিজের অজান্তেই আমি ওই দিকে অগ্রসর হচ্ছিলাম। ঠিক সেই সময় তুমি আমার কাঁধে হাত রাখলে। তুমি জানো না, ওই যে দূরে ঝিল দেখা যাচ্ছে, ওটা ত্রিলমপুরের ঝিল। আর ওটাকেই মৃত্যুময় ঝিলও অনেকে বলে। এই পূর্ণিমার রাতেই কোনো একজনের এখানে মৃত্যু হবেই। আর আমার মনে হয় তোমার ওখানে না যাওয়াটাই ঠিক হবে। ছেলেটি আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো যে ওই দিকে যাওয়াটা ঠিক হবে না। এখান থেকে গিয়ে ট্রেনে ওঠাই মোক্ষম কাজ হবে, কিন্তু আমি তার কথায় রাজি হলাম না। তারপর ছেলেটি একটু বিরক্ত হই সেই ট্রেনের দিকে ফিরে গেল। আমি মনে মনে ওই ছেলেটার কথাগুলি ভাবছি। হঠাৎ সেই সুমধুর সুর আবারও ভেসে আসতে লাগলো, যেন মনে হচ্ছে ওই সুর আমাকে ওই ঝিলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি ঝিলের পানে হাঁটতে লাগলাম। কতক্ষণ হাঁটছি ঠিক ঠাউর করতে পারি না। জলের কলকল শব্দে হুঁশ আসতেই দেখলাম বিরাট এক ঝিলের পাড়ে দাঁড়িয়ে আছি। নিঃশব্দ পরিবেশ, গাছপালায় ঘেরা। আমার অপর প্রান্তে একটা বট গাছ। চারিদিকটা অন্ধকার করে চুপ করে দাঁড়িয়ে আছে। ঠিক তার পেছনে ঘন জঙ্গল কালো স্তূপের মতো জমাট বেঁধে আছে। ধীরে ধীরে বটগাছটার দিকে এগিয়ে গেলাম। সামনে যেতেই দেখলাম বটগাছটার গায়ে লাল রঙের কিছু আঁকিবুকি। অবাক হয়ে ওই শিল্পকার্যের দিকে তাকিয়েই আছি। হঠাৎ মনে হলো সামনের গাছ থেকে কেউ যেন জলে ঝাঁপ দিয়ে পড়ে গেল। চমকে গিয়ে পেছনে ফিরে তাকালাম, কেউ কোথাও নেই, না আছে জলের মধ্যে কোনো আস্ফালন। বট গাছের দিকে ঘুরে ওই লাল রঙের আঁকিবুকির ওপরে হাত রাখতেই সারা শরীরে অদ্ভুত এক শিহরণ খেলে গেল। আর সেই সাথে জলের মধ্যে প্রবল উথাল পাতাল শুরু হলো, যেন চারিদিকটা থরথর করে কাঁপছে। এমন ঝড় শুরু হলো যেন গাছপালাগুলো নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছে। তারপর যা দৃশ্য দেখলাম তাতে রীতিমতো আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা রক্তের স্রোত নেমে এলো। জল থেকে উঠে আসছে এক বিভৎস দেখতে লোক। তার পুরো শরীরের মাংস পচে গেছে, কালো কালো আস্তরণ দেখা যাচ্ছে পুরো শরীর জুড়ে। চোখ দুটো থেকে
যেন লাল রোশনি নির্গত হচ্ছে। ভয় আমার প্রাণ ওষ্ঠাগত। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বললাম, কে 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 তুমি? কে তুমি? কে কে তুমি? দেখলাম কোনো রকম উত্তর আসলো না। আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আবারও প্রশ্ন করলাম, কে তুমি? তুই এখানে কি করছিস? আর এখানে কেনই বা এসেছিস? তুই জানিস না, এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। এখানে মৃত্যুর আসল রহস্যটা কি সেটা জানার জন্যই আমি এই ভয়কে উপেক্ষা করে এসেছি। হঠাৎ সেই অশরীরী বিকট স্বরে হাসতে শুরু করলো। দেখো, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমার উদ্দেশ্য একটাই, যে এখানে মৃত্যুর রহস্যটা জানা, তারপরে আমি চলে যাব। দেখলাম অশরীরী নিজের হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে রইল। শুনতে চাস? তবে শোন সেই রহস্য। আজ থেকে 30 বছর আগেকার কথা। সংসার ত্যাগ করে আমি চলে এসেছিলাম সাধক হওয়ার আশায় এই বট গাছের নিচে। কিছু মাস ধরে সাধনা করছিলাম। একদিন বড় মাপের এক সাধকের দেখাও পেয়েছিলাম। তিনি এই গাছের তলায় এসেছিলেন এবং আমাকে বলেছিলেন তিনি তার শিষ্য করে নেবেন। খুব শীঘ্রই সেই দিনটাও চলে এলো। এক মহাযজ্ঞে আমাকে পাশে বসিয়ে তন্ত্রবিদ্যা শেখাচ্ছিলেন। আর আমাকে বলেছিলেন যজ্ঞের সময় আমি যেন যজ্ঞ ছেড়ে না উঠে যাই। পাশেই রাখা ছিল একটা ঘটি, সেটাতে ছিল কিছুটা জল। যে জল যজ্ঞের পর পান করলে যজ্ঞ সার্থক হবে। তান্ত্রিক আমায় বারবার বলেছিলেন এই ঘটির জল খুব সাবধানে রাখতে। কিন্তু যজ্ঞ চলাকালীন কোনো কারণবশত হাত লেগে ওই ঘটির জল উল্টে যায়। তান্ত্রিক রাগে ক্রুদ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আমাকে অভিশাপ দিল যে আমি সারা জীবনের জন্য এই বট গাছের মধ্যে বন্দী হয়ে থাকব। আমার পরিধি এই ঝিল অবধি। প্রতি বছরেই এই সময় কেউ না কেউ এই ঝিলের পাড়ে আসে এবং তার মৃত্যু অনিবার্য। প্রত্যেকের আত্মাকে আমি ওই তান্ত্রিকের নামে আহুতি দিই। যদি তিনি আমায় শাপ মুক্ত করেন। কিন্তু এই তান্ত্রিক তো আপনাকে বলেনি এই আহুতির কথা। অকারণে নিরীহদের প্রাণ নিলে আপনার অভিশাপ বাড়বে বই কমবে না। হঠাৎ দেখলাম সেই প্রবল ঝড়, জলের আস্ফালন ধীরে ধীরে কমে গিয়ে নিস্তব্ধ হয়ে গেল। অশরীরী আস্তে আস্তে জলে মিলিয়ে গেল।
আমিও ধীরে ধীরে ওই ট্রেনের দিকে হাঁটা লাগালাম। নিজের জায়গায় বসে দীর্ঘ নিঃশ্বাস ফেললুম। হঠাৎ ট্রেন চলতে শুরু করল আমার গন্তব্যের দিকে। মনে মনে বললাম, এ যাত্রায় বেঁচে গেলুম।